গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি জানালেন শিক্ষামন্ত্রী। এনটিআরসি এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের দাবি চাকরি প্রার্থীদের। একটি কোম্পানিকে সুযোগ দিতে জ্বালানি নীতি পরিবর্তন করছে না সরকার জানালেন মন্ত্রী। বেসরকারি বিনিয়োগ বাড়াতে সমান সুযোগ পাবে সবাই। একটা কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এইটা করছি। যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচন। ভোট দেয়া যাবে না দলের বাইরে। গোপন ব্যালটে হলে ভালো হতো বলছে বিরোধীরা। বিরোধী দল থেকে আমরা জেনেছি জনগণ প্রার্থী, আমরা বিরোধী দল থেকে প্রার্থী দেবেন। সেই কারণে নির্বাচন সুষ্ঠু যাতে সম্পন্ন হয় তার জন্য আজকে আমরা বসেছিলাম। যেহেতু নির্বাচন হচ্ছে, আমরা এটা বিনা কন্টেস্টে এই জন্য দিতে চাই না। আমরা সে কারণে বিরোধী দলের জায়গা থেকে সেখানে প্রার্থী দিয়েছি। রয়ের প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ জানালেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনার সময়ের মতো আচরণ করা যাবে না। শিরোনামগুলো দেখছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আমি তানজিম শাফিন আছি। এমপিও শিক্ষকদের এনটিআরসি সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এটি আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান মন্ত্রী। কৃষি গবেষণা কাউন্সিলে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। জানান, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজে নেমেছে সরকার। মামলার চাপে মন্ত্রণালয়ে কাজ নানাভাবে ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। রাজধানীর বিএআরসি অডিটোরিয়ামে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ আয়োজন করে এডুকেশন ফর আ রোবাস্ট ইকোনমি, স্কিলস, ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড গ্লোবাল মোবিলিটি শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে শিক্ষক নিয়োগের জটিলতা ও এনটিআরসিএ নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি জানান, বিভিন্ন স্তরে প্রায় 1.5 লাখ শিক্ষকের পদ খালি থাকলেও আইনি জটিলতায় নিয়োগ আটকে আছে। শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটিকে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। একটি মিটিংয়ের রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোনো গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সেই জায়গাটি ওই চিঠির মধ্যে রয়েছে, সেই জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল। বিগত সরকারের সময়ে এনটিআরসি এর নিয়োগ নিয়ে নানা সংকট তুলে ধরেন মন্ত্রী। তারা 12তম থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না, তাদের বয়স পার হয়ে গিয়েছে। আমি রাস্তায় গাড়ি চালানোর সময় আমার গাড়ির নিচে এসে মাথা দিয়ে দেয়, তাদের বয়স নেই। 18তমতে প্রায় 10,000 শিক্ষককে এনটিআরসি লাইসেন্স দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, তাদের চাকরি দেয়নি, তাদেরও বয়স পার হয়ে যাচ্ছে। অপরদিকে 77,000 পোস্ট ভ্যাকেন্ট হয়ে গিয়েছে। অপরদিকে তারা যে অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়েছিল, ওই নোয়াখালীর এক শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কুষ্টিয়া, রংপুরেরটা দিয়েছে, খাগড়াছড়িটা দিয়েছে, লালমনিরহাট। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বাস্তবভিত্তিক হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। জানান, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটি প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে টাকা নেবে, বেতন নেবে, সেই প্রতিষ্ঠান 0 পাবে, এটা কি হতে পারে? নিশ্চয়ই এটা হতে পারে না। আমাদের কাছে তো রয়েছে, আমরা এমপিও দিচ্ছি শিক্ষকদেরকে। একই অবস্থা আমার হয়েছিল 2001 সালে। তখন হাজার হাজার প্রতিষ্ঠান 0 পেত, পাস করতো না। ক্রমান্বয়ে সেগুলিকে আমি বন্ধ করেছি। এবারও তাই হবে। গুজবে কান না দিয়ে যে কোনো সমস্যার সমাধানে শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে আলোচনার টেবিলে আসার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী। আমি শিক্ষার্থীদের বলবো, আমরা দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, আমরা কাজ করছি তোমাদের জন্য, ভেবে শুনে আন্দোলন করো। তাজনুর ইসলাম, যমুনা নিউজ,
ঢাকা। এসে আমার সাথে ডিবেট এনটিআরসি এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এবং 1 সপ্তাহের মধ্যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন করেছেন চাকরি প্রার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে এনটিআরসি কার্যকর ভূমিকা রাখতে না পারলে সরকারি কর্ম কমিশন বা পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া স্থানান্তরের দাবি জানান আন্দোলনকারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় 3 বছর ধরে 19তম নিবন্ধন বা নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করায় চরম অনিশ্চয়তা আর বেকারত্বের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন হাজার হাজার প্রত্যাশী। মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হওয়ার অধিকার নিশ্চিত করতে কোনো ধরনের পরিচালনা কমিটির মধ্যস্থতা ছাড়াই এনটিআরসি এর মাধ্যমে সরাসরি স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়েছেন তারা। একটি কোম্পানিতে সুযোগ দিতে জ্বালানি নীতি পরিবর্তন করছে না সরকার। বেসরকারি বিনিয়োগ বাড়াতে সবাই সমান সুযোগ পাবে। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই কথা জানিয়েছেন। জানান, শিল্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিক। কয়লা ভিত্তিক নতুন বিদ্যুৎ কেন্দ্র করতে চায় সরকার, কিন্তু এ ধরনের প্ল্যান্ট করার ব্যাপারে দাতা দেশগুলোর আপত্তি আছে। মন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানি সবার ক্রয় ক্ষমতার মধ্যে আনতে চায় সরকার, কিন্তু আমলাতন্ত্রের কারণে সময় বেশি লেগে যায় বলে জানান মন্ত্রী। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সরবরাহে অর্থের ঘাটতি আছে, নানা উৎস থেকে অর্থ সংগ্রহের ব্যবস্থা করছে সরকার। প্রতিমন্ত্রী জানিয়েছেন, এলপিজির দাম স্থিতিশীল রাখতে সরকার হস্তক্ষেপ করবে। ব্যবসায়ীদের বাল্ক অ্যামাউন্টে এলপিজি এনে দেবে সরকার। ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল করার জন্য মাতারবাড়িতে জমি নির্ধারণ করা হয়েছে। পার্টিকুলারলি এনার্জি সেক্টরে আমাদের প্রাইভেটের ইনভেস্টমেন্ট আমাদের অত্যন্ত জরুরি, এবং সেই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্টরের সবার সাথে বসছেন, এবং আমি নিজেও বসেছি। উদ্ভট কথাবার্তা বলে দেখেন না, যে একটা কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এইটা করছি। আমরা যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। শিক্ষার্থীদের যা শেখানো হয়েছে তার ভিত্তিতে মূল্যায়ন হয়নি বলেই এসএসসি সমমানে অকৃতকার্য শিক্ষার্থী লাখ লাখ, এমন মন্তব্য শিক্ষাবিদদের। এসব শিক্ষার্থীদের 1 বছর সময় নষ্ট না করে 2 মাসের মধ্যেই আবারও পরীক্ষায় বসানোর চিন্তা করা যেতে পারে বলে মত তাদের। শিক্ষাবিদরা মনে করেন, ছাত্রছাত্রীদের মূল্যায়নের দর্শন কি হওয়া উচিত তা ঠিক না করলে এমন অকৃতকার্যের হার ভবিষ্যতে আরও বাড়বে। আলামিন হক অহনের প্রতিবেদন। মাধ্যমিক ও সমমান পরীক্ষায় এবার পাশ করতে পারেনি 6,90,608 জন পরীক্ষার্থী। 312 প্রতিষ্ঠানে ফেল করেছে সবাই। ফেল স্টুডেন্টরা করে নেই, ফেল আমরা করেছি। যারা শিক্ষা নিয়ে কাজ করি, নীতি নির্ধারণ করি, কারিকুলাম বানাই, পাঠ্যপুস্তক বানাই, শিক্ষক নিয়োগ দেই, ওভারঅল সিস্টেমটাকে যারা আমরা অপারেট করি, এটা আসলে আমাদের ফেলিওর। শিক্ষা জীবনের 10 বছর শিক্ষার্থীদের প্রতি যত্নবান হওয়া গেলে এই অবস্থা হতো না বলে মত শিক্ষাবিদদের। সবাই হয়তো নির্দিষ্ট মানদণ্ড উতরে যেতে পারবেন না, কিন্তু শিক্ষার্থী ভেদে মূল্যায়নের ভিত্তি কেমন হবে তার সুনির্দিষ্ট নীতিমালা দরকার। আমি শুনলাম শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে মূল্যায়ন করতে হয়, তো সেই মূল্যায়নের পদ্ধতি ছাত্রদেরও জানা থাকতে হবে, তো যাতে তারা ভালো করে লিখতে পারে। আমাদের যে মূল্যায়ন ব্যবস্থার যে ত্রুটি, এই ত্রুটির কারণে আসলে এই রেজাল্টটা হয়েছে। আমরা জানি না প্রশ্ন কীভাবে করতে হয়। প্রশ্ন করতে হয় কারিকুলামের উপর ভিত্তি করে, অর্থাৎ যে লার্নিং আউটকামগুলো আছে, যে কম্পিটেন্সিগুলো আছে, যেগুলো তার অ্যাচিভ করার কথা, সে কী পারার কথা, কী শেখার কথা, এর উপরে ভিত্তি করে তাকে প্রশ্ন করার কথা। আমরা প্রশ্ন করে ফেলতেছি আমরা কন্টেন্ট বেসড প্রশ্ন। তো যার কারণে কারো যদি কোনো কন্টেন্টটা পড়া থাকে সে ভালো করে, অথবা কমন পড়ে সে ভালো করে। প্রশ্ন উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের দায়বদ্ধতা নিয়েও। মেধাবী, দক্ষ আর আগ্রহীদের শিক্ষক হিসেবে আনতে না পারার খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থীদেরকেও। সকল ক্ষেত্রে জাতির সেরা মেধাবী, আগ্রহী, দক্ষ, যোগ্যদের শিক্ষকতায় নিয়োজিত করা দরকার। সারা দুনিয়াতে এটাই হয়। তাদের বেতন কাঠামো থেকে শুরু করে সামাজিক মর্যাদা থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু তারা উপরের লেভেলে থাকে। যারা পাশ করতে পারল না তাদের 1 বছর নষ্ট না করে দ্রুত পরীক্ষায় বসানো যায় কিনা সেটি নিয়েও ভাবা দরকার বলে মনে করেন শিক্ষাবিদরা। এদেরকে নিয়ে কি কোনো ব্যাকআপ প্ল্যান আছে? যে ওরা এখন ফেল করলো, এবার ফেল করলো, যে দেখা গেল যে 1 সাবজেক্ট 2 সাবজেক্টে ফেল করেছে, তা আমি তাহলে কী করব? আমি তাকে ওই 2 সাবজেক্টে সে ফেল করেছে, তাকে কি 2 মাস পরে আবার পরীক্ষাটার জন্য আমি নিচ্ছি? আমার মেকানিজমটা কি? আমি কি তাকে একবারে বাতিল করে দিলাম? তো এই পুরো বিষয়টা নিয়ে আমাদের আসলে পলিসিগতভাবে কোনো
নীতিমালা, যে আমরা যে বারবার যে বলি যে শিক্ষার জন্য একটা নীতিমালা, এই নীতিমালাটা না থাকার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। জানান, পুরো শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন না আনলে পাশ ফেল নিয়ে যে সংকট তৈরি হচ্ছে তার সাময়িক সমাধান হলেও আখেরে ভুগতে হবে জাতিকেই। গত 25-30 বৎসর বিশেষ করে মাধ্যমিক শিক্ষা নিয়ে অনেক পরীক্ষণ হয়েছে। সেই পরীক্ষণ খুব একটা কাজে আসেনি। যেমন সৃজনশীল প্রশ্ন আমরা জানি এর কোনো সুবিধা হয়নি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যমের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইসির বৈঠক শেষে ব্রিফিং এসব কথা জানান তিনি বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী ভোট হবে। জানান, দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না। দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে এখনও কাউকে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন রাষ্ট্রপতি নির্বাচিত না হয় সেজন্য 11 দলীয় জোট প্রার্থী দিয়েছে বলে জানান নাহিদ ইসলাম। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিরোধী দল থেকে আমরা জেনেছি জনগণ প্রার্থী আমরা বিরোধী দল থেকে প্রার্থী দেবেন। সে কারণে নির্বাচন সুষ্ঠু যাতে সম্পন্ন হয় তার জন্য আজকে আমরা বসেছিলাম। আমরা সবাই মিলে জুলাই সনদ রচনা করলাম এবং সংস্কার গণভোটের গণরায়ও পক্ষে আসলো। তো সেটা আমাদের জন্য একটা দুঃখজনক, হতাশাজনক, কিন্তু তারপরেও যেহেতু নির্বাচন হচ্ছে আমরা এটা বিনা কন্টেস্টে এই জন্য দিতে চাই না। 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন 349 জন সংসদ সদস্য। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুপুরে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ চলবে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 3টি স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন সংসদ সদস্যরা। আখতার আহমেদ বলেন, ভোট গ্রহণের দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে, পরে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোট গ্রহণে নির্বাচন কমিশনের 20 সদস্যের টিম কাজ করবে। ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশন না থাকায় ইসির বৈঠকের আহ্বান বিষয়ে আজই গেজেট দেয়া হবে। 20 অগস্ট আপনার ভোটটা হবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এটা হচ্ছে অধিবেশন কক্ষে ভোটটা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে এই ফলাফলটা ওখানে সংসদ আমাদের অধিবেশন নির্বাচন যিনি আহ্বান করবেন নির্বাচনকর্তা, যেটা সিইসি স্যার, ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকার প্রধানের সাক্ষাতে ডিজিটাল কমার্সের গতি বাড়ানো, পেমেন্ট নিরাপত্তা ও ডিজিটাল লেনদেনের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হয়। ভিসার এশিয়া প্যাসিফিক পরিকল্পনায় বাংলাদেশের গুরুত্ব তুলে ধরেন স্টিফেন কার্পিন। তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ, ক্রমবর্ধমান ই কমার্স খাত ও আর্থিক অবকাঠামোতে বিনিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ ডিজিটাল পেমেন্টের নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এ সময় ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠিও উপস্থিত ছিলেন। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এর প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা জানান প্রধানমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়। অ্যামচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, সংগঠনের নতুন কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে।
চীন থেকে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান। এর আগে বাংলাদেশের গোয়েন্দা প্রধানও ভারত সফর করেছেন। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার জনগণ ও রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে কারোর সাথে সম্পর্ক করবে না। তথ্য উপদেষ্টা জানান, বাংলাদেশে গত 17 বছরের মতো ভারত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। ব্রিক্স সম্মেলনে বিমস্টেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে প্রধানমন্ত্রী ভারতে যাবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তথ্য উপদেষ্টা। জানান, সরকারি ব্যবস্থাপনায় জুলাই জাদুঘরে একদিন স্কুলের শিক্ষার্থীদের জন্য ফ্রি প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে স্কুল শিক্ষার্থীদের জন্য এই ব্যবস্থা থাকবে। জাতীয় জাদুঘর সহ অন্যান্য জাদুঘরেও তাদের ফ্রিতে প্রবেশের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেওয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে এমনভাবে করছেন যে গোপন, মানে সবাই সব জানেন, পত্রিকায় সব চলে আসলো, কিন্তু এরকম কথা লিখছেন, কোনো ব্যাপারই নেই। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন, তিনিও ভারতে গেছেন, তিনিও সফর করেছেন। মুক্তিযুদ্ধের বিরোধীদের বীরত্বের নয়, দালালি করার ইতিহাস আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সকালে নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ পরবর্তী সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, স্বাধীনতার পরেও সুযোগ সুবিধার আশায় ফ্যাসিস্ট ও স্বৈরাচারের সাথে মিশেছিল স্বাধীনতা বিরোধীরা। বিরোধী দলের মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সেগুনবাগিচা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। লড়াই করে ছিনিয়ে নিয়ে এসছে, তাই আজকে আমরা স্বাধীনভাবে কথা বলি। আমরা সেই জাতি অংশ, যে জাতি সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক দেখছে, আমরা সেই জাতি। আজকে সেই ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামী 27 আগস্ট। আজ অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নিজ ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদ সচিবালয়ে সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়, 27 আগস্ট বৃহস্পতিবার বিকাল 3টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন বসবে। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। মঙ্গলবার শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা সাক্ষীদের জবানবন্দি, মেডিকেল রিপোর্ট সহ তথ্য প্রমাণ উপস্থাপন করেন। পরে আসামি পক্ষের আইনজীবীর জন্য দিন ধার্য রাখেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ বলছে, দ্রুতই হাইকোর্টের রায় হবে আসিয়া হত্যা মামলার। মাগুরার শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে রায় হয় 14 কর্মদিবসে। আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ডের রায় দেন মাগুরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। খালাস দেওয়া হয় 3 জনকে। পরে ডেথ রেফারেন্স হিসেবে হিটু শেখের মৃত্যুদণ্ডের অনুমতি ও রায়ের বিরুদ্ধে আপিল আসে উচ্চ আদালতে। মঙ্গলবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করেন। মামলার সাক্ষীদের সাক্ষ্য, হিটু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও মেডিকেল রিপোর্ট সহ বিভিন্ন নথি আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। পরে আসামির আইনজীবীর শুনানির জন্য দিন ধার্য রাখেন আদালত। মেডিকেল রিপোর্ট এবং যে কনফেশনাল স্টেটমেন্ট আছে, রাষ্ট্রপক্ষ থেকে সকল সাক্ষ্য এবং প্রমাণাদি উপস্থাপন করে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করি। পরবর্তীতে মাননীয় মহামান্য হাইকোর্ট আসামি পক্ষের আইনজীবীর শুনানির জন্য রাখেন এবং আসামি পক্ষের আইনজীবীকে শুনানি করতে বলেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন না কোর্টে, উনি আশা করা যায় শুনানি করলে তারপর আমরা লিখতে। শিশু আসিয়া হত্যা মামলায় দ্রুতই রায় ঘোষণা করবেন হাইকোর্ট, আশা রাষ্ট্রপক্ষের। আশা করি বেশি সময় লাগবে না, হয়তো একদিন, এটা ডিপেন্ড করে আসামি পক্ষের আইনজীবীর আর্গুমেন্টের উপরে। এদিকে ফেনীর নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানিও শেষ পর্যায়ে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর আজিমপুরে ১৯ বছর বয়সী তাহিয়া তাসনিম ফিমার হত্যা মামলার চার্জশিট দাখিলের পরও অভিযুক্ত আসামি কাজী সাগরকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। সকালে প্রেস ক্লাবে আয়োজিত এক মানববন্ধনে ফিমার বাবা মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেছেন ২০২৫ সালের ২০ মার্চ নিজ ঘর থেকে ফিমার মরদেহ উদ্ধার করা হয়। ফরেনসিক রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ হত্যা মামলায় আসামি কাজী সাগরের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় চার্জশিট দাখিল করলেও তাকে এখনও গ্রেফতার করা হয়নি। তিনি আরও বলেন, দীর্ঘ সময় পার হলেও মূল আসামি অধরা থাকায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। সেই সাথে চার্জশিটভুক্ত আসামিকে অবিলম্বে গ্রেপ্তার, বিচারিক কাজ ত্বরান্বিত করা এবং আদালতের সকল আলামত সঠিকভাবে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পদ্মা ব্যারেজ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে পানি চুক্তি করতে চায় সরকার, একথা বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। দুপুরে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেমিনারে মন্ত্রী আরও বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের সাথে দেশের ৭ কোটি মানুষের ভাগ্য জড়িত। তিস্তা প্রকল্প সরকারের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হচ্ছে। খুব শিগগিরই সম্ভাব্যতা যাচাই শেষে তিস্তা প্রকল্প সামনে আনা হবে। পদ্মা ব্যারেজ সেটা বাস্তবায়িত করার জন্য প্রকল্প হাতে নিয়েছি। 2016-তে বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত হবে, কিন্তু সেটা সেই সময় আলোর মুখ দেখে নাই। আমরা ইতিমধ্যে এই প্রজেক্ট হাতে নিয়েছি এবং এই প্রজেক্টের সঙ্গে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ মানুষের ভাগ্য জড়িত। পরিবারের নারী প্রধানদের লক্ষ্য করে চালু করা ফ্যামিলি কার্ড হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ফেম আয়োজিত নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও এর যথাযথ বাস্তবায়ন হয়নি। তবে গত 5 দশকে শিক্ষা, কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। সমাজে নারীর অবদান বাড়লেও সেই অনুযায়ী স্বীকৃতি এখনো মিলছে না বলে মন্তব্য করেন মন্ত্রী। ওই 5 জনের মধ্যে যে নারী প্রধান একটু সিনিয়র, তাকে আমরা ওই ফ্যামিলি কার্ডের চিফ করছি। আমরা যে মাসিক যে প্রণোদনাটা, এটা একটা ইনভেস্টমেন্ট হিসাবে আমরা, ইট ইজ নট তাকে টাকা দেওয়া, আমাদের এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। ওই মা যাতে তার বাচ্চার জন্য স্কুলের জন্য সে পয়সা খরচ করতে পারে, বাচ্চার ফুডিং এর জন্য যদি কোনো সাপ্লিমেন্ট লাগে, খাওয়ার কোনো সাপোর্ট লাগে, সেটা করতে পারে। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে ছাঁটাই হওয়া এলএসপি কর্মীদের পুনর্বাসনের দাবিতে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, টানা 7 বছরের বেশি সময় মাঠে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলেও হঠাৎ করে তাদের অব্যাহতি দিয়ে প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বেকার হয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন হাজারো কর্মী। বক্তারা আরও জানিয়েছেন, এর আগে চাকরি বহালের দাবিতে একাধিকবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হলেও মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছিল। এমনকি অধিদপ্তর থেকেও 4টি ফরওয়ার্ডিং পাঠানো হয়। দ্রুততম সময়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। বাগেরহাট জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন একজন। দুপুরে হাসপাতালের পুরনো ভবনের নিচে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে অ্যাম্বুলেন্সটি বিস্ফোরিত হয়। অল্পের জন্য রক্ষা পান রোগী ও স্বজনরা, তবে দগ্ধ হন অ্যাম্বুলেন্স চালক। এ সময় পড়ে যায় অ্যাম্বুলেন্সের 2 পাশে থাকা 9টি মোটরসাইকেল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দগ্ধ চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। বেকায়দা আগুন ধরেছে, তখন মানুষ দিকবিতে খাওয়া দাইয়ে দৌড়াদৌড়ি করতেছিল। আমরা 2-3 জনের সরাই দিচ্ছি, একটা বাচ্চারে সরাই দিচ্ছি। বিকট শব্দে বাস্ট হয়ে গেছে, নিচে ধোঁয়া এবং
আগুন, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যায়। বাস্ট হলে তার গাড়িতে আগুন ধরে যায়। তখন তিনি নিজেকে বাঁচানোর জন্য যখন বের হতে যান তখন নাকি তার মাজার উপরের অংশে আগুনে দগ্ধ হন।